প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সামনে আজ হাজির হয়েছি ইলাস্টিসিটি চ্যাপ্টারের প্রথম পর্বের ভিডিও নিয়ে। ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা আসলে পদার্থের সাধারণ ধর্ম। যেমন ধরো, পদার্থের সাধারণ ধর্ম পদার্থের ভর, পদার্থের আয়তন, পদার্থের ঘনত্ব ইত্যাদি। ঠিক সেই রকমই পদার্থের সাধারণ ধর্মের মধ্যে পড়ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এখন প্রশ্ন হচ্ছে, কোনো বস্তুর উপর যদি আমরা আনব্যালেন্সড ফোর্স প্রয়োগ করি, অপ্রতিমিত বল প্রয়োগ করি, তাহলে বস্তুটির স্থিতি বা গতি অবস্থার পরিবর্তন হয়। যেমন ধরো, কোনো একটি বস্তু, এই বস্তুর উপর আমরা অপ্রতিমিত বল প্রয়োগ করলাম এফ। অপ্রতিমিত বল প্রয়োগ করার ফলে কি হবে? এই বস্তুটি গতিশীল হতে পারে, অর্থাৎ এই বস্তুটির স্থিতি বা গতি অবস্থার পরিবর্তন ঘটবে। এখন এই বস্তুর উপর যদি ব্যালেন্স ফোর্স অর্থাৎ প্রতিমিত বল প্রয়োগ করা হয়, তাহলে কি ঘটবে? প্রতিমিত বল প্রয়োগ করলে বস্তুটির বিকৃতি ঘটে। যেমন ধরো, একটি স্প্রিংকে এক প্রান্তে আটকিয়ে আমরা যদি অপর প্রান্তে বল প্রয়োগ করি, ধরো এই প্রান্তে প্রসারক বল প্রয়োগ করা হচ্ছে এই বরাবর, তাহলে কী হবে? স্প্রিংটি প্রসারিত হবে। স্প্রিংটি যখন প্রসারিত হবে, তখন স্প্রিংকে আমরা ধরে থাকলে তখন আমাদের মনে হবে স্প্রিংটি আমাদের উপরে বিপরীত বল প্রয়োগ করছে। তার মানে কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করে আকার আয়তনের পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হলে বস্তুটির মধ্যে একটি প্রতিক্রিয়াজনিত বল সৃষ্টি হয়, যে বলের জন্য ওই বস্তুটি ওর বিকৃতি ঘটানোকে বাধা দিতে পারে। সেই ধর্মকে আমরা বলি আসলে ইলাস্টিসিটি। এখন ইলাস্টিসিটি কেন পড়তে চাইছি? সাধারণত নির্মাণ শিল্পে যন্ত্র নির্মাণের ক্ষেত্রে যে সমস্ত বস্তু বা পদার্থ ব্যবহার করা হয়, সেই বস্তু বা পদার্থের মূলত স্থিতিস্থাপকতা ধর্মের উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন ধরো, ঢালাই লোহায় কিন্তু বেশি ভার সহ্য করতে পারে, কিন্তু ঢালাই লোহায় যদি বেশি প্রসারক বল প্রয়োগ করা হয়, ঢালাই লোহা ভেঙে যায়। তাহলে ইলাস্টিসিটি পদার্থের সাধারণ ধর্মকে ইন্ডিকেট করে। তাহলে ইলাস্টিসিটি বলতে আমরা বুঝি, কোনো বস্তুর উপর বাইরে থেকে প্রতিমিত বল যদি প্রয়োগ করা হয়, প্রতিমিত বল প্রয়োগ করে বস্তুটির আকার আয়তন বা উভয়েরই পরিবর্তন ঘটানোর চেষ্টা করছি। উভয়েরই পরিবর্তন ঘটানোর চেষ্টা করলে কি হবে? ওই বস্তুটির মধ্যে একটা রিঅ্যাকশনারি ফোর্স অর্থাৎ প্রতিক্রিয়াজনিত বলের উদ্ভব হবে। সেই প্রতিক্রিয়াজনিত বল এই যে আকার আয়তন বা উভয়েরই পরিবর্তন ঘটানোর চেষ্টা করছি, সেই প্রচেষ্টাকে বাধা দেবে। এবং বল যদি আমরা অপসারণ করে নিই, অর্থাৎ প্রযুক্ত বলকে যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে আসবে। যে ধর্মের জন্য এটা হয়, সেই ধর্মকে আমরা বলবো পদার্থের স্থিতিস্থাপকতা। সাধারণত দেখা যায় যে সব পদার্থেরই কম বেশি স্থিতিস্থাপকতা ধর্ম দেখা যায়। এখন কোনো পদার্থ স্থিতিস্থাপকতা ধর্ম কেন দেখাতে পারে? আসলে স্থিতিস্থাপকতা মূলত পদার্থের ইন্টারমলিকুলার ডিস্ট্যান্স এবং ইন্টারমলিকুলার ফোর্সের সঙ্গে সম্পর্কযুক্ত। বিষয়টি কীরকম দেখো, এখানে আমরা এক্স অক্ষ বরাবর আন্তরাণবিক দূরত্ব আর ওয়াই অক্ষ বরাবর আকর্ষণ বা বিকর্ষণ বল অর্থাৎ আন্তরাণবিক বল এখানে অঙ্কন করেছি। তাহলে কি হচ্ছে? লেখচিত্রটি দেখো, লেখচিত্রের যে নেচার সেটা লক্ষ্য করো। সেটা কি? এই পজিশনে আসলে আন্তরাণবিক দূরত্ব কত? r0। সাধারণত যে কোনো পদার্থ এমন অবস্থায় থাকতে চায়, অর্থাৎ অণুগুলির মধ্যে দূরত্ব এমন রাখতে চায় যাতে করে অণুগুলির মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা শূন্য হয়। কখন শূন্য হবে? যখন আন্তরাণবিক দূরত্ব r0 অর্থাৎ r এর মান যখন r0 হবে, তখন আন্তরাণবিক বল কত হবে? শূন্য হবে। এখন কোনো বস্তুকে আমরা প্রসারক বল প্রয়োগ করে যদি প্রসারিত করি, তাহলে কি হবে? অণুগুলির মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে। তাহলে অণুগুলির মধ্যে যদি দূরত্ব বেড়ে যায়, তাহলে কি হবে? r0-র চেয়ে r বেশি হচ্ছে। r0-র চেয়ে r বেশি হলে কি হবে? অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়াশীল হবে। আর যদি দেখা যায় কোনো বস্তুর উপর সংকোচক বল প্রয়োগ করে
সেই বস্তুর দৈর্ঘ্য আমরা কমিয়ে দিলাম বা আয়তন কমিয়ে দিলাম, তাহলে কি হবে, আয়তন বা দৈর্ঘ্য কমে যাওয়ার অর্থ হচ্ছে যে আন্তরাণবিক দূরত্ব আর সেইটা r0-র চেয়ে কমে যাচ্ছে। r0-র চেয়ে যদি কমে যায় তাহলে কি হবে, এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। তার মানে কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করে আকার আয়তনের পরিবর্তন ঘটানোর চেষ্টা করলে ওই বস্তুটির মধ্যে একটি রিঅ্যাকশনারি ফোর্স বা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে। সেই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল কী করছে, এই যে বাইরে থেকে বল প্রয়োগ করে আকার আয়তনের পরিবর্তন ঘটানোর চেষ্টা করছি সেই চেষ্টাকে বা প্রচেষ্টাকে বাধা দেবে। সেটি হচ্ছে আসলে পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম। এখন কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, প্রতিমিত বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটি বিকৃত হবে, ডিফর্ম হবে, অর্থাৎ ডিফর্মিং ফোর্স প্রয়োগ করলে বস্তুটি ডিফর্ম হচ্ছে। আর বলকে যদি আবার অপসরণ করে নেওয়া হয়, যদি দেখা যায় বস্তুটি সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে আসছে, সেই সমস্ত বস্তুকে বলা হবে পারফেক্টলি ইলাস্টিক বডি, অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তাহলে পারফেক্টলি ইলাস্টিক বডি। কি বুঝলাম? 2 নম্বর, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে আকার আয়তন বা উভয়েরই পরিবর্তন ঘটলো, বল সরিয়ে নিচ্ছি, তাতে দেখা যাচ্ছে বস্তুটি সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে আসছে না, কিছুটা অর্থাৎ আংশিক রূপে পূর্বের অবস্থায় ফিরে আসছে। সেই সমস্ত বস্তুকে বা পদার্থকে আমরা বলবো পার্টলি ইলাস্টিক বডি, আংশিক স্থিতিস্থাপক বস্তু। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, কি সেটি হলো সাধারণত দেখা যায় যে কম বিকৃতি সৃষ্টি করলে, অর্থাৎ একটি নির্দিষ্ট সীমার মধ্যে বিকৃতি সৃষ্টি করলে, বল অপসরণ করলে বস্তুটি সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ একটি নির্দিষ্ট সীমার মধ্যে কোনো স্থিতিস্থাপক বস্তু সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে আসে, কিন্তু সেই স্থিতিস্থাপক সীমা যদি আমরা ক্রস করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে স্থিতিস্থাপক বস্তু সম্পূর্ণরূপে ফিরে আসে না। সেই জন্য এই ডেফিনেশনের ক্ষেত্রে একটি বিষয় এখানে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে ইলাস্টিক লিমিট, অর্থাৎ স্থিতিস্থাপক সীমা। সেই সীমার মধ্যে হলে তবেই কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে আকার আয়তনের পরিবর্তন ঘটলো, বল সরিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, বস্তুটি সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে আসবে। শর্ত কি, সেটা ইলাস্টিক লিমিটের মধ্যে হতে হবে, সেটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক বডি। ক্লিয়ার? তারপরে হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে দেখা যাচ্ছে বস্তুটির আকার আয়তন বা উভয়ের পরিবর্তন ঘটলো। বল সরিয়ে নেওয়ার ফলে দেখা যাচ্ছে যে বস্তুটি ডিফর্ম অবস্থায় থেকে গেল, তার মানে বিকৃত অবস্থায় থেকে গেল। সেই সমস্ত বস্তুগুলিকে বলা হবে প্লাস্টিক, অর্থাৎ পারফেক্টলি প্লাস্টিক বডি। তারপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে পারফেক্টলি রিজিড বডি, পূর্ণ দৃঢ় বস্তু। যে যথেষ্ট বল প্রয়োগ করা সত্ত্বেও যদি কোনো বস্তুর বিকৃতি সৃষ্টি করা না যায় তাহলে সেই সমস্ত বস্তুকে বলা হবে পূর্ণ দৃঢ় বস্তু বা পারফেক্টলি রিজিড বডি। এখানে আবার বলছি যে কোনো বস্তুই কিন্তু সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক বা সম্পূর্ণরূপে প্লাস্টিক বা সম্পূর্ণরূপে রিজিড বডি বাস্তবে পাওয়া যায় না। ক্লিয়ার? এখন কোনো বস্তুর উপর বাইরে থেকে যদি ডিফর্মিং ফোর্স অর্থাৎ প্রতিমিত বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটির দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, আয়তনের পরিবর্তন হতে পারে, এমনকি আকৃতির পরিবর্তন হতে পারে। এই যে দৈর্ঘ্যের পরিবর্তন বা আকৃতির পরিবর্তন বা আয়তনের পরিবর্তন, এই পরিবর্তন ঘটা মানেই বলা হবে বস্তুটি ডিফর্ম হয়েছে। তাহলে বিকৃতি আমরা কিভাবে পরিমাপ করি?
বিকৃতি পরিমাপ করা হয় যে বস্তুর একক মাত্রায় যে মাত্রা পরিবর্তন হয় সেটাকে আমরা বিকৃতির পরিমাপ হিসেবে ধরে নিই। তাহলে বিকৃতি বা স্ট্রেন সমান কি লিখব? মাত্রার পরিবর্তন, চেঞ্জ ইন ডাইমেনশন বাই ইনিশিয়াল ডাইমেনশন। তাহলে দেখো বিকৃতি এখানে কি হচ্ছে? দুটি সমজাতীয় রাশির অনুপাত। তাহলে বিকৃতির কোনো একক নেই, তাহলে ডাইমেনশনলেস। স্ট্রেন বা বিকৃতি কত ধরনের হতে পারে? দৈর্ঘ্য, আয়তন এবং আকৃতির পরিবর্তনের উপর নির্ভর করে বিকৃতি নানা ধরনের হতে পারে। আমরা এখানে আলোচনা করব 3 ধরনের বিকৃতি। সাধারণত বিকৃতি 3 ধরনের হয়। যদি কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে ওই বস্তুটির দৈর্ঘ্যের পরিবর্তন হয়, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন হওয়া মানে সেটা দৈর্ঘ্য সংক্রান্ত বিকৃতি, সেটাকে আমরা বলি অনুদৈর্ঘ্য বিকৃতি বা লংগিটিউডিনাল স্ট্রেন। তাহলে লংগিটিউডিনাল স্ট্রেন আমরা কীভাবে পরিমাপ করব? ধরো একটি এল দৈর্ঘ্যের তার, এল দৈর্ঘ্যের তারে যে বল প্রয়োগ করা হয়েছে সেই বল মনে করি এই বরাবর এফ বল প্রয়োগ করা হয়েছে। এফ বল প্রয়োগ করার ফলে এই যে এল দৈর্ঘ্যের তার, সেই তার কিছুটা হলেও প্রসারণ হবে। যে পরিমাণ প্রসারণ হলো সেটা মনে করি এল। তাহলে ক্যাপিটাল এল দৈর্ঘ্যের তারে এফ প্রসারক বল প্রয়োগ করা হয়েছে, দৈর্ঘ্যের পরিবর্তন কত হয়েছে? স্মল এল। এখন প্রসারক বল প্রয়োগ না করে যদি সংকোচক বল প্রয়োগ করা হয় তাহলে দৈর্ঘ্য কমবে। সে কি পরিমাণ কমলো বা কি পরিমাণ বাড়লো, অর্থাৎ দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন হলো সেটা মনে করি এল। তাহলে এল অর্থাৎ ক্যাপিটাল এল দৈর্ঘ্যের পরিবর্তন হলো স্মল এল। তাহলে একক দৈর্ঘ্যে কি পরিমাণ পরিবর্তন হলো সেটা স্মল এল বাই ক্যাপিটাল এল। এই স্মল এল বাই ক্যাপিটাল এল এটাকে আমরা কি বলবো? অনুদৈর্ঘ্য বিকৃতি বা লংগিটিউডিনাল স্ট্রেন। সেটা সমান কত হচ্ছে? স্মল এল বাই ক্যাপিটাল এল। ক্লিয়ার? এখন কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করে দেখা যাচ্ছে সেই বস্তুটির কোনো আকারের পরিবর্তন ঘটছে না, কিন্তু আয়তনের পরিবর্তন ঘটছে। তাহলে আকারের কোনো পরিবর্তন ঘটলো না, ঘটলো আয়তনের পরিবর্তন। তাহলে সেই বিকৃতিকে আমরা বলবো আয়তন বিকৃতি, ভলিউম স্ট্রেন। ধরো কোনো একটি বস্তু, এই হচ্ছে একটি বস্তু, এই বস্তুর উপর চারিদিক থেকে লম্বভাবে বল প্রয়োগ করা হয়েছে। কত বল প্রয়োগ করেছি? এফ। কত ক্ষেত্রফলে? এ ক্ষেত্রফলে। তাহলে লম্বভাবে বল প্রয়োগ করা মানে সেটা আসলে চাপ। তাহলে চাপ প্রয়োগ করেছি মনে করি পি। এই যদিও চাপ ভেক্টর রাশি নয়, তাহলে নির্দিষ্ট দিকের ব্যাপার থাকে না। তাহলে এই বস্তুর উপর আমরা পি চাপ প্রয়োগ করেছি চারিদিক থেকে। তাহলে কি হবে? এই বস্তুটির আয়তন কিছুটা হলেও কমবে। তাহলে আয়তন যদি ভি পরিমাণ কমে, অর্থাৎ আয়তনের পরিবর্তন মনে করি ভি। ভি বলতে এখানে স্মল লেটার ভি দিয়ে প্রকাশ করছি। আর প্রাথমিক আয়তন কত? ক্যাপিটাল ভি। তাহলে কি হচ্ছে? প্রাথমিক আয়তন ক্যাপিটাল ভি আর আয়তনের পরিবর্তন সেটা হচ্ছে স্মল লেটার ভি। তাহলে এই যে স্মল লেটার ভি সেটা আসলে এই যে অংশ, এই অংশের আয়তন, মানে যে পরিবর্তনটুকু হচ্ছে সেটা স্মল ভি। ক্লিয়ার? তাহলে একক আয়তনে কি পরিমাণ আয়তনের পরিবর্তন হলো? একক আয়তনে আয়তনের পরিবর্তন সেটা হবে স্মল ভি বাই ক্যাপিটাল ভি। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা কি বলবো? আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতি অর্থাৎ ভলিউম স্ট্রেন সমান স্মল ভি বাই ক্যাপিটাল ভি। ক্লিয়ার? এখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে দেখা যাচ্ছে সেই বস্তুটির
আয়তনের কোনো পরিবর্তন ঘটছে না। আয়তনের পরিবর্তন না ঘটে শুধুমাত্র আকৃতির পরিবর্তন ঘটছে। আর আয়তনের পরিবর্তন ঘটলেও সেটা একদম নগণ্য। তাহলে কোনো বস্তুর উপর ডিফর্মিং ফোর্স প্রয়োগ করে যদি দেখা যায় সেই বস্তুটির আয়তনের পরিবর্তন হচ্ছে না, আকৃতির পরিবর্তন হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যে বিকৃতি হবে সেটাকে আমরা বলি ক্রিন্তন বিকৃতি বা শেয়ারিং স্ট্রেন। তাহলে শেয়ারিং স্ট্রেন বা ক্রিন্তন বিকৃতি বলতে কি বুঝি, এইটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই হচ্ছে একটি বস্তু, এই বস্তুকে এইভাবে আমরা সাটিয়ে রেখেছি, অর্থাৎ এই বোর্ডের সঙ্গে এই বস্তুটি ফিক্সড করা আছে। যদি ফিক্সড করা থাকে তাহলে এই বস্তুর উপর যদি আমরা স্পর্শকীয় বল প্রয়োগ করি, ট্যানজেনশিয়াল বল প্রয়োগ করা হয় এই সারফেসের উপর, তাহলে কি হচ্ছে দেখো, ট্যানজেনশিয়াল বল প্রয়োগ করার ফলে এর আকার পরিবর্তন হচ্ছে কিন্তু আয়তনের কোনো পরিবর্তন ঘটছে না। বিষয়টিকে আমরা সাধারণভাবে যদি ডায়াগ্রাম আঁকি, দেখো এই এখানে একটি সারফেস আমি এঁকেছি, আসলে বডিটা 3 ডাইমেনশনাল বডি। তাহলে যদি বল প্রয়োগ করা হয় স্পর্শকীয়ভাবে এফ বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এফ বল এই বরাবর ক্রিয়াশীল হচ্ছে, তাহলে এফ বল প্রয়োগ করলে কি হবে, এই সারফেস কিছুটা হলেও এদিকে ডিসপ্লেস হবে, তাই না? তাহলে এই সারফেস যদি মনে করি এই পজিশনে আসে, তাহলে এই সারফেসকে অবশ্যই এই লেভেলে যেতে হবে। তার মানে এই সারফেস ডিসপ্লেস হলো এই বরাবর, ক্লিয়ার? আর এই সারফেস কতটুকু ডিসপ্লেস হলো এই বরাবর। তাহলে এইখান থেকে এইটুকু যা হবে এখান থেকে এইটুকু তাই হবে। মনে করি এখান থেকে এইটুকু হচ্ছে এক্স আর এইটা হচ্ছে এল। তাহলে বলো এই যে কোণ তৈরি হলো এই কোণটাকে আমরা থিটা নাম দিই, থিটা। তাহলে এই থিটাকে বলা হয় কি, অ্যাঙ্গেল অফ শেয়ার বা ক্রিন্তন কোণ। এইটাকে আসলে বলা হয় শেয়ারিং স্ট্রেন। তাহলে শেয়ারিং স্ট্রেন হচ্ছে থিটা। বিষয়টি কি হচ্ছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে, যদিও ট্যানজেনশিয়াল ফোর্স প্রয়োগ করার ফলে কি হচ্ছে, বস্তুটির আয়তনের কোনো পরিবর্তন ঘটছে না। কি ঘটছে, আকৃতির পরিবর্তন ঘটছে। তাহলে এই যে কোণ, এই কোণকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ শেয়ার বা শেয়ারিং স্ট্রেন বা ক্রিন্তন বিকৃতি। এখন দেখো এই থিটার মান তো খুব ক্ষুদ্র হবে। থিটার মান যদি খুব ক্ষুদ্র হয় তাহলে আমরা থিটা সমান আমরা লিখতে পারি ট্যান থিটা, জানি তো? থিটার মান যদি খুব ক্ষুদ্র হয় সাইন থিটা সমান থিটা আর কস থিটা সমান 1। অবশ্যই থিটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে থিটা খুব ক্ষুদ্র হলে ট্যান থিটা লিখতে পারবো। ট্যান থিটা সমান কত হবে, দেখো ট্যান থিটা সমান হবে, এটা এক্স, তাহলে কি হচ্ছে এই কোণের বিপরীত লম্ব, তাহলে এক্স বাই এল, ক্লিয়ার? তাহলে থিটা অর্থাৎ ট্যান থিটা সমান আমরা লিখতে পারবো এক্স বাই এল। এটাকে এক্স না ধরে আমরা স্মল লেটার এল ধরতে পারি, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার? তাহলে কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির আয়তনের কোনো পরিবর্তন না ঘটে, আকৃতির পরিবর্তন ঘটে, তাহলে যে বিকৃতি তৈরি হয় সেই বিকৃতিকে আমরা বলবো ক্রিন্তন বিকৃতি বা শেয়ারিং স্ট্রেন, ক্লিয়ার? সেটা কি, সেটা আসলে অ্যাঙ্গেল অফ শেয়ার অর্থাৎ ক্রিন্তন কোণের সমান। সেটাকে আমরা থিটা যেহেতু খুব ক্ষুদ্র তাহলে ট্যান থিটা লিখতে পাচ্ছি, ট্যান থিটা সমান এক্স বাই এল, ক্লিয়ার? তাহলে কোনো বস্তুর উপর এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করলে বস্তুটির দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, আয়তনের পরিবর্তন হতে পারে, আকৃতির পরিবর্তন হতে পারে। অর্থাৎ কোনো বস্তুর উপর আমরা ডিফর্মিং ফোর্স প্রয়োগ করে বস্তুটির আকার, আয়তন বা উভয়েরই পরিবর্তনের চেষ্টা করলে বস্তুটির মধ্যে কি তৈরি হবে, অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল তৈরি হবে। এই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ উৎপন্ন হবে সেটাকে আমরা বলি
পীড়ন বা স্ট্রেস। তাহলে স্ট্রেস সমান আমরা কি লিখব, যে সংজ্ঞা অনুযায়ী যে অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল বাই যে ক্ষেত্রফলে বল ক্রিয়াশীল হয়েছে সেই ক্ষেত্রফল। বা আমরা বলতে পারি যেহেতু যে পরিমাণ বল ক্রিয়াশীল হবে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে, তাহলে রিঅ্যাকশনারি ফোর্স বা প্রতিক্রিয়াজনিত বল মানের দিক থেকে একই হবে কিন্তু ডিরেকশনটা পরস্পরের বিপরীত হয়। তাহলে আমরা বলতে পারি পীড়ন অর্থাৎ স্ট্রেস সমান প্রযুক্ত বল বাই যে ক্ষেত্রফলে বল ক্রিয়াশীল হয়েছে সেটা। এখন প্রযুক্ত বল বা রিঅ্যাকশনারি ফোর্স যদি এফ হয়, তাহলে এ ক্ষেত্রফলে যদি বল ক্রিয়াশীল হয় তাহলে এফ বাই এ সেটাকে আমরা বলবো পীড়ন। তাহলে দেখো পীড়নের একক কী হবে, পীড়নের একক হচ্ছে বলের একক বাই ক্ষেত্রফলের একক। বলের একক কি নিউটন আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এসআই পদ্ধতিতে পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে শুধুমাত্র যদি দৈর্ঘ্যের পরিবর্তন হয়, দৈর্ঘ্যের পরিবর্তন হওয়া মানে ওই বস্তুটির মধ্যে যে পীড়ন তৈরি হবে সেই পীড়নকে আমরা কি বলবো, অবশ্যই অনুদৈর্ঘ্য পীড়ন বলবো। যেমন দৈর্ঘ্য পরিবর্তন হওয়া মানে অনুদৈর্ঘ্য বিকৃতি, আর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাচ্ছি তাতে করে যে পীড়ন তৈরি হচ্ছে সেই পীড়নকে আমরা বলবো অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে সেটাকে বলবো অনুদৈর্ঘ্য পীড়ন। এটা সমান কত হবে, যে কত ক্ষেত্রফলে বল প্রয়োগ করছি। এ ক্ষেত্রফলে যদি এফ বল প্রয়োগ করা হয় তাহলে পীড়ন কত হচ্ছে, অনুদৈর্ঘ্য পীড়ন এফ বাই এ। ক্লিয়ার? তারপরে দেখো যে কোনো বস্তুতে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে দেখা যাচ্ছে বস্তুটির আয়তনের পরিবর্তন ঘটছে, আকৃতির কোনো পরিবর্তন ঘটছে না, আগেই আমরা দেখছিলাম। তাহলে সেই ক্ষেত্রে যে পীড়ন সেই পীড়নকে আমরা বলবো আয়তন পীড়ন বা ভলিউম স্ট্রেস। দেখো তাহলে ভলিউম স্ট্রেস। ক্লিয়ার? সেটা কি হচ্ছিল, যে এ ক্ষেত্রফলে লম্বভাবে এফ বল ক্রিয়াশীল হচ্ছিল। তাহলে লম্বভাবে এফ বল ক্রিয়াশীল হওয়া মানে সেটাকে আমরা কি বলছিলাম, চাপ। তাহলে আয়তন পীড়ন মূলত চাপকে প্রকাশ করে, তাহলে চাপের সঙ্গে সমান। ক্লিয়ার? পরের ক্ষেত্রে কি দেখছিলাম, যে কৃন্তন বিকৃতি ঘটানো, অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করছি, সাধারণত স্পর্শকীয় বল প্রয়োগ করা হয়, তাহলে দেখা যায় বস্তুটির আয়তনের পরিবর্তন ঘটছে না, শুধুমাত্র আকৃতির পরিবর্তন ঘটছে। তাহলে সেই ক্ষেত্রে যে পীড়ন উদ্ভূত হবে, পীড়ন তৈরি হবে, সেই পীড়নকে আমরা কি বলবো, তখন সেই পীড়নকে আমরা বলবো কৃন্তন পীড়ন বা শেয়ারিং স্ট্রেস। ক্লিয়ার? এই শেয়ারিং স্ট্রেস কত হবে, ধরো এ ক্ষেত্রফলে এফ বল বা এফ ট্যানজেনশিয়াল ফোর্স ক্রিয়াশীল হচ্ছিল, তাহলে এ ক্ষেত্রফলে ক্রিয়াশীল বল এফ, তাহলে একক ক্ষেত্রফলে অর্থাৎ প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, তাহলে এফ বাই এ, তাহলে সেটা আমরা লিখব শেয়ারিং স্ট্রেস সমান এফ বাই স্মল লেটার এ। ক্লিয়ার? তাহলে একটি বিষয় পরিষ্কার, কোনো বস্তুর উপর যদি এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করা হয়, ডিফর্মিং ফোর্স প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটি বিকৃত হবে বা ডিফর্ম হবে। বিকৃত হওয়া মানে বস্তুটির মধ্যে পীড়ন তৈরি হবে। তাহলে এখানে পরিষ্কার যে বিকৃতি এবং পীড়নের মধ্যে একটি সুসম্পর্ক আছে। সেটি কি? সেটি হচ্ছে যে পীড়ন অর্থাৎ স্ট্রেস এবং বিকৃতি, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। তাহলে স্ট্রেস আর স্ট্রেন পরস্পর সমানুপাতিক। কখন এটা বলতে পারবো? যখন উইদিন ইলাস্টিক লিমিট, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে
পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক। এটাকে আমরা বলি হুকের সূত্র। ক্লিয়ার? তাহলে এই সমানুপাতিক চিহ্নকে তুলতে হলে একটা ধ্রুবক লাগে। তাহলে কি হবে দেখো, যে স্ট্রেস বাই স্ট্রেন কত হবে, সেটাকে আমরা যে সমানুপাতিক ধ্রুবক সেটাকে ই নাম দিলাম। এই ইকে বলা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক আসলে পদার্থের উপাদানের উপর নির্ভর করে, পদার্থের পরিমাণের উপর নির্ভর করে না। পদার্থের পরিমাণ বেশি না কম তার উপর নির্ভর করে না। এখন প্রশ্ন হলো, এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কত প্রকারের হতে পারে? এই স্থিতিস্থাপক গুণাঙ্ক এই পীড়ন আর বিকৃতির প্রকৃতি অনুযায়ী কয়েক প্রকারের হতে পারে। সাধারণত 3 প্রকারের হয়। সেটি হচ্ছে ইয়াং মডুলাস, বাল্ক মডুলাস, আর একটি হচ্ছে রিজিডিটি মডুলাস। আর একটি মডুলাস হয়, সেটি হচ্ছে অ্যাক্সিয়াল মডুলাস। সেটা আমাদের আলোচনার মধ্যে আসবে না। ক্লিয়ার? তাহলে প্রথমে কি হচ্ছে, যদি পীড়ন অর্থাৎ অনুদৈর্ঘ্য পীড়ন হয় আর বিকৃতি অনুদৈর্ঘ্য বিকৃতি হয়, তাহলে এই দুইয়ের অনুপাতকে বলা হয় ইয়াং মডুলাস বা ইয়াং গুণাঙ্ক। তাহলে ইয়াং গুণাঙ্ক বা ইয়াং মডুলাস তাহলে কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন অর্থাৎ অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হবে ইয়াং মডুলাস। তাহলে দেখো, এই যে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি, এই দুইয়ের অনুপাত, সেই অনুপাতকে আমরা কি বলবো, ওয়াই, অর্থাৎ ইয়াং মডুলাস। ইয়াং মডুলাসকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। ক্লিয়ার? আবার স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন আর আয়তন বিকৃতির অনুপাতকে বলা হবে আয়তন বিকার গুণাঙ্ক, সেটাকে কে দিয়ে প্রকাশ করা হয়। ক্লিয়ার? আর এই যে কৃন্তন পীড়ন আর কৃন্তন বিকৃতির যে অনুপাত, সেই অনুপাতকে বলা হয় রিজিডিটি মডুলাস। রিজিডিটি মডুলাস অর্থাৎ দৃঢ়তা গুণাঙ্ক, সেটাকে আমরা স্মল লেটার এন দিয়ে প্রকাশ করি। তাহলে এন সমান কত, শেয়ারিং স্ট্রেস বাই শেয়ারিং স্ট্রেন। ক্লিয়ার? তাহলে ইয়াং গুণাঙ্ক ওয়াই সমান কি হচ্ছে, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে। আগে আমরা কি করছিলাম, যে এল দৈর্ঘ্যের একটি তার, সেই তারের এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে এ, সেই তারে এফ বল প্রয়োগ করা হচ্ছিল। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন কত, অনুদৈর্ঘ্য পীড়ন হবে এফ বাই এ, তাই তো? আর অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে, অনুদৈর্ঘ্য বিকৃতি হবে যে দৈর্ঘ্যের পরিবর্তন কত হচ্ছিল, স্মল এল ধরছিলাম, প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল। ক্লিয়ার? আবার দেখো, আয়তন বিকার গুণাঙ্ক অর্থাৎ বাল্ক মডুলাস কে সমান কি হচ্ছে, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে কত হবে, আয়তন পীড়ন সেটা আমরা কি করছিলাম, যে এফ বল প্রয়োগ করা হচ্ছিল লম্ব হবে, কত ক্ষেত্রফলে, এ ক্ষেত্রফলে। আসলে ওখানে চাপ ক্রিয়াশীল হচ্ছিল। তাহলে চাপ ক্রিয়াশীল হওয়া মানে পীড়ন কত, পি। ক্লিয়ার? আর আয়তন বিকৃতি কত, স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এটা সমান আমরা কি লিখতে পারবো, পি ইন্টু ভি বাই স্মল ভি। এটা সমান কি লিখতে পারবো, এফ ইন্টু এল বাই এ এল। এটা তো এখানে লক্ষ্য করো যে আয়তন বিকার গুণাঙ্ক যদি গ্যাসীয় পদার্থ হয়, তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কম চাপ প্রয়োগ করলেই আয়তনের পরিবর্তন অনেকটাই বেশি হয়। তাহলে আয়তনের পরিবর্তন যদি অনেকটা বেশি হয়, তাহলে আয়তন বিকার গুণাঙ্ক তার মান কত হবে, অনেকটা কম হবে। সেই জন্য গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন বিকার গুণাঙ্কের পরিবর্তে অন্য একটি ভৌত রাশি আমরা নিয়ে আসি। সেই ভৌত রাশি আসলে সংনম্যতা। তাহলে সংনম্যতা, সংনম্যতা সমান কি, সংনম্যতাকে আমরা ডিফাইন করি যে আয়তন বিকার গুণাঙ্কের অনন্য দ্বারা, অর্থাৎ 1/k।
তাহলে 1/k মানে হচ্ছে কি স্মল ভি বাই পি ইন্টু ভি, এটা। তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন বিকার গুণাঙ্ক সে অর্থে তাৎপর্যপূর্ণ নয়। কি তাৎপর্যপূর্ণ? সেটি হচ্ছে সংনম্যতা। তরল এবং কঠিন পদার্থের ক্ষেত্রে এই যে আয়তন বিকার গুণাঙ্ক, দেখো তরল বা কঠিন পদার্থের ক্ষেত্রে ভি এর মানটা খুব কম হবে, তাহলে কে এর মানটা যথেষ্ট বেশি হয়। তারপরে দেখো যে রিজিডিটি মডুলাস বা দৃঢ়তা গুণাঙ্ক, তাহলে রিজিডিটি মডুলাস সেটা আসলে কি হচ্ছে শেয়ারিং স্ট্রেস বাই শেয়ারিং স্ট্রেন, অর্থাৎ কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। কৃন্তন পীড়ন কত? কৃন্তন পীড়ন আমরা বলছিলাম এফ বাই স্মল এ ধরছিলাম। আর এটা কত? শেয়ারিং স্ট্রেন কত হয়? যে অ্যাঙ্গেল অফ শেয়ার সেটা থিটা, থিটার সমান আমরা লিখতে পারি ট্যান থিটা, ট্যান থিটা আবার আমরা লিখছিলাম এক্স বাই এল। ক্লিয়ার? তাহলে ওয়াই হচ্ছে ইয়াং মডুলাস, ইয়াং গুণাঙ্ক, কে হচ্ছে বাল্ক মডুলাস আয়তন বিকার গুণাঙ্ক, আর এন হচ্ছে রিজিডিটি মডুলাস আর দৃঢ়তা গুণাঙ্ক। ক্লিয়ার? এখানে বারবার বলছি ওয়াই কে এন এগুলি কি? এগুলি হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক পদার্থের উপাদানের উপর নির্ভর করে। তাহলে ওয়াই কে এন এগুলিও পদার্থের উপাদানের উপরে নির্ভর করবে।